সঙ্গীন প্রণয়াশক্তি, লিখনীতে সুরাইয়া রাফা। আজকে থাকছে উপন্যাসটির ৪২তম পর্ব। উপন্যাস পাঠিয়েছি আমি তারিফ। নিষুদি রাতে গাড়ি ঘোড়ার চাপ কমে এসেছে কিছুটা। পুরান ঢাকার অলিগলিতে এখন কেবলই দোকানের শাটার টানার ঝনঝন আওয়াজ। ফুটপাতগুলো মানবশূন্য। পথচারী যারা আছেন তারাও দ্রুত পদচারণায় বাড়ি ফেরায় পায়তারা করছেন। কৃতিকের বন্ধুমহল কেনাকাটা শেষ করে বাড়িতে ফিরলেও অনু আর প্রত্যয়ের বাড়ির বড়দের জন্য উপহার সামগ্রী কিনতে কিনতে সন্ধ্যা গড়িয়ে মাঝরাতে গিয়ে ঠেকেছে। আজ বহুদিন বাদে আবারও ওরা হাতে হাত ধরে বাবল টিয়ের সিপ নিয়েছে। আমেরিকাতে বসে দুজন দুটো জারের টি পান করলেও এখন সময় ভিন্ন। অতএব প্রত্যয়ের ঘোর আপত্তি আলাদা করে বাবল টি নেওয়ার। ও যদি খায় তবে অনুটা থেকেই খাবে। অনু আর বাদশাধিনী কোনোরূপ বাগবিতণ্ডা ছাড়াই প্রত্যয়ের সাথে ভাগাভাগি করেছে নিজের পছন্দের বাবলটি। এরপর দুজনে হাতে হাত ধরেই হাতির ঝিলে বসে একটা প্রাণোচ্ছল সুন্দর সন্ধ্যা পার করে মাত্রই বাড়ির গলিতে প্রবেশ করলো ওরা। প্রত্যয় মনোযোগী ভঙ্গিতে ড্রাইভ করছে, আর অনু কেনাকাটার লিস্টগুলো আরও একবার মিলিয়ে নিচ্ছে। আজমেরি শেখ অসুস্থ মানুষ, তার উপর কোম্পানির চেয়ারওম্যান। এত কিছু সামলানোর পর কেনাকাটা কিংবা বাড়তি ঝামেলার চাপ মায়ের উপর পড়ুক সেটা মোটেই চায় না অনু। ওই জন্যই আজ নিজের বিয়ের শপিংয়ে নিজেরই আসতে হলো ওকে। এছাড়া কৃতিকের বন্ধুরাও সবাই যথেষ্ট দায়িত্ব পালন করেছে। দায়িত্ব নিয়ে অনু আর প্রত্যয়ের বিয়ের জন্য সকল কেনাকাটা তারাই করেছে। এমনকি বাড়ির পুরাতন কেয়ারটেকার মোখলেস চাচাকে পর্যন্ত নিয়ে এসেছে, যাতে টুকিটাকি কোনো কিছু বাদ না পড়ে। এসবের পেছনে অবশ্য এলিসার অবদান সর্বাগ্রে। মেয়েটা আসলে সর্বদিকে পটু। কি না জানে সে! ক্যারাতে, বক্সিং, মেকআপ, পকার প্লে, রান্নাবান্না, ঘর গোছানো, অর্ণবের প্রফেশনাল কাজে সাহায্য করা। এখন আবার কর্পোরেট সেক্টরে চাকরির জন্য অ্যাপ্লাই করছে। হয়তো কনফার্ম হয়েও যাবে খুব শীঘ্রই। এত গুণসম্পন্ন মেয়ে এলিসাকে বিশ্লেষণ করলে এক কথায় কী বলা যায়? অনু একটু ভাবে, পরক্ষণে মনে মনে আওড়ায়, মেবি মিস্টার পারফেক্টের ফিমেল ভার্সনই হলো এলিসা। এসে পড়েছি। প্রত্যয়ের কথার ভাবনায় সুতো ছিল অনুর। ও চোখ উঁচিয়ে দেখল গাড়িটা কৃতিককুঞ্জের সামনে দাঁড়িয়ে। প্রত্যয় অনুর দিকে তাকিয়ে বলল, পেছনে ব্যাগগুলো মোখলেস চাচা নিয়ে যাবে, তুমি একাই চলে যাও। প্রত্যয়ের কথায় হাসূচক মাথা নাড়িয়ে সহসা নেমে গিয়ে বাড়ির দিকে হাঁটা দিল অনু। ঠিক তখনই পিছন ডেকে প্রত্যয় বলল, এই যে বউ। নতুন সম্বোধন, সেই সাথে চমকপ্রদ শিহরণ। অনু থমকালো, অতঃপর ঘাড় ঘুরিয়ে প্রত্যয়কে শুধালো, কিছু বলবেন? প্রত্যয় হাসূচক মাথা নাড়িয়ে একটা 2x2 ইঞ্চি সাইজের চৌকো বক্সে অনুর দিকে এগিয়ে দিল। জিনিসটা কি বুঝতে না পেরে অনু ইতস্তত বোধ করে বলল, কি আছে এতে? প্রত্যয় অনুর হাতে বক্সটা ধরিয়ে দিয়ে বলল, তোমার স্বপ্ন, তবে এটা এখন খোলা যাবে না, আমাদের বিয়ের পরে খুলবে। এখন এটাকে নিয়ে সুন্দর করে আলমারিতে তুলে রাখবে। সাবধান, ভুলেও যাতে হারিয়ে না যায়। প্রত্যয় এমনভাবে সতর্কবাণী প্রয়োগ করেছে যে নিজের কৌতূহল দমাতে হিমশিম খেতে হচ্ছে অনুর। দুষ্ট মনটা বারবার লাফিয়ে উঠে বলছে, এক্ষুনি খুলে ফেল, দেখে নে এইটুকুনি বক্সের ভেতর কি এমন স্বপ্ন জমা রেখেছে প্রত্যয়। পরক্ষণে ভদ্র সভ্য সংযমী মনটা হাত গুটিয়ে বলে ওঠে, মোটেই না, উনি যেহেতু বলেছেন বিয়ের পরে খুলতে, তাহলে সেটাই হবে। এই কদিনের জন্য সানন্দে ধৈর্য ধরব আমি। অন্য বক্সের উপরিভাগ হাত দিয়ে স্পর্শ করতে করতে অন্দরমহলে প্রবেশ করে। পুরোপুরি মনোযোগ ওই ছোট্ট বক্সের দিকে নিবদ্ধ থাকায় সামনে এগোতে গিয়ে হুট করেই কারো সাথে বাহুতে ধাক্কা খেয়ে 2 কদম পিছিয়ে গেল অনু। ধাক্কার জোরটা বেশ ভালোই ছিল। এমতাবস্থায় প্রচণ্ড ব্যথায় চোখ খিচিয়ে সামনে দৃষ্টিপাত করল অনু। দেখল ওর থেকে কয়েক সেন্টিমিটার দূরত্বে দাঁড়িয়ে রাগে ফুঁসছে রেজা। রেজা কি তাহলে হসপিটাল থেকে বাড়িতে না গিয়ে সোজা কৃতিককুঞ্জে ফিরল? কিন্তু কেন? এ বাড়ির ছোট সাহেবের হাতে মার খেয়ে আবার এ বাড়িতে ফিরেছে। বিষয়টা বোধগম্য হতে বিস্ময় জড়িয়ে কণ্ঠে অনু বলে ওঠে, রেজা ভাই, আপনি? রেজা কাট গলায় জবাব দিল তৎক্ষণাৎ,
তোমার সৎ ভাই আমাদের তোমার বিয়ে খেতে আমন্ত্রণ জানিয়েছে অনু। যে অনুকে সে ছোট্টবেলা থেকে বিয়ে করার স্বপ্ন দেখে এসেছি, সেই অনুর বিয়ে খেতে। ভাবতে পারছো? অনুর মুখ চুপসে গেল। কিছুটা শান্ত গলায় বলল, দেখুন রেজা ভাই, আপনাকে ভাই ব্যতীত অন্য কোনো নজরে কখনোই দেখিনি। না আপনার সাথে আমার কোনো কালে সহজ কথোপকথন হয়েছে, তাহলে স্বপ্নটা দেখলেন কোথা থেকে? আর বাকি রইল বিয়ের কথা। ওটা আপনার মাই সারা জীবন আপনার মস্তিষ্কে ব্যাকটেরিয়ার মতো প্রয়োগ করেছে, যার ফলস্বরূপ আপনি আমাকে নিয়ে দিবাস্বপ্ন দেখে এসেছেন। অনুর শান্ত গলায় করা তিরস্কারে রেজার কপালে ক্রূর ভাঁজ প্রতিস্থাপিত হলো। ও রুষ্ট কণ্ঠে বলল, জায়ান কৃতিকের আশকারায় এত কিছু বলছো তো? আজকে দেখো জায়ান কৃতিকের কী হাল হয়। সাথে অবশ্য তোমার বোনটাও ফাঁসবে। কাল সকালের মধ্যে জায়ান কৃতিকের মান সম্মান যদি আমি ধুলোয় মিশিয়ে না দিয়েছি, তবে আমার নামও রেজা নয়। রেজার কথায় অনু আতঙ্কিত হলো না, উল্টে গলার জোর বাড়িয়ে বলল, প্রথমত আমার মা এই বিয়েতে মত না দিলে অন্য কারো আশকারায় আমার কিছু যায় আসতো না রেজা ভাই। আপনার ফুপি সরাসরি বিয়েটা দিচ্ছেন, তাই আশকারা তো একটু পাবই বলুন। আর জায়ান কৃতিকের সম্মানের কথা বলছেন, সে তো সমাজেরই পরোয়া করে না। সম্মান তো দূর চাই, উল্টে তার পেছনে কলকাঠি নেড়ে আপনি কতটা সেফ থাকবেন সেটা নিয়ে আমি আপাতত দুশ্চিন্তাগ্রস্ত। রেজা অনুর দিকে দুকদম এগিয়ে এসে একটা তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, আমার হাত ঠিক কতটা লম্বা তা তো তুমি কল্পনাও করতে পারবে না অনু। তোমাকে আমি দেখে নেব। কাল প্রেসের লোকেরা এসে যখন বাড়ি ভর্তি করে ফেলবে, একই প্রশ্নে মাথা খারাপ করে দেবে যে আজমেরি শেখ আদতে কোন স্বার্থ হাসিলের জন্য নিজেরই সৎ ছেলের সাথে মেয়ের বিয়ে দিলেন, নিজের স্বামীর পদবি নিজের মেয়ের গায়েও এঁটে দিলেন। তখন দেখব তোমার ওপেন হার্ট সার্জারি ফেরত মা আর তোমার বিয়ে দুটোরই কী হাল হয়। দেখা যাবে মান সম্মানের ভয়ে তোমার বিলেত ফেরত স্বামী আর তার পরিবার বিয়েটাই ভেঙে দিল। তখন তোমার মা মান সম্মান বাঁচাতে আবারও আমার মায়ের হাত পা ধরে তোমাকে আমার ঘাড়ে গছিয়ে দিতে উদ্যত হবেন। মার্ক মাই ওয়ার্ড অনন্যা শেখ। রেজার এতগুলো কথায় থমথমে হয়ে গেল অনুর চোয়াল। রাগে রক্তিম বর্ণ ধারণ করেছে ওর সমগ্র মুখশ্রী। এক্ষুনি রেজার গালে চড় না বসালে খুব বড় অন্যায় হয়ে যাবে। সেই অন্যায়ের ভাগিদার হতে চায় না অনু, যার ফলস্বরূপ কয়েক পা সামনে এগিয়ে গিয়ে খ্যাপাটে বাঘিনীর মতো রেজার গালে শক্ত চপেটাঘাত বসাতে উদ্যত হলো অনু। তবে চড়টা আর বসাতে পারল না। তার আগেই শিকার ছিনিয়ে নেওয়ার মতো ঝড়ের বেগে অনুর সামনে থেকে রেজার কলার ধরে ওকে ছিনিয়ে নিল কৃতিক। অনু ভরকালো, মাথার মধ্যে টক বগিয়ে বেড়ে ওঠা ক্রোধটা মুহূর্তের বিস্ময়ে পরিণত হলো। ও ঘাড় গড়িয়ে সাইডে তাকাতেই দেখতে পেল রেজাকে মেঝেতে পেলে ওর বুকের উপর হাঁটু গেড়ে বসে এলোপাতাড়ি ঘুষি দিয়ে যাচ্ছে কৃতিক। প্রধান্বিত প্রতিটি ঘুষি আছড়ে পড়ছে রেজার চোখে মুখে। এভাবে ক্রমাগত এলোপাথাড়ি মারের তোপে একদণ্ড শ্বাস ফেলতে পারছে না রেজা, অথচ কৃতিক থামার নামই নিচ্ছে না। উল্টে মারের সাথে সাথে চোয়াল শক্ত করে অশ্রাব্য গালিতে পিষ্ট করছে রেজাকে। কৃতিকের কর্মকাণ্ডে একটা শুষ্ক ঢোক গিলে ভয়ার্ত চোখে অরুর দিকে চাইল অনু। দেখল অরুর এক হাতে গজের ব্যান্ডেজ পেঁচানো, অন্য হাতে ডোরার বাস্কেট। ও নিজেও কৃতিকের এমন রাগ দেখে থরথরিয়ে কাঁপছে। কিন্তু এখন তো কাঁপাকাঁপির সময় নয়, কৃতিককে থামাতে হবে, নয়তো রেজাকে আজ মেরেই ফেলবে লোকটা। ব্যাপারটা বোধগম্য হতেই অরু ছুটে গিয়ে কৃতিকের হাত টেনে ধরল। তবুও থামছে না কৃতিক। অরু পারছে না কৃতিকের পুরুষালী শক্তির সাথে কুলিয়ে উঠতে। তাও জোর জবরদস্তি করে কোনো মতে রেজার বুকের উপর থেকে সরিয়ে দাঁড় করালো ওকে। তবুও হিংস্র সিংহের ন্যায় গর্জন করতে করতে রেজাকে পা দিয়ে ক্রমাগত আঘাত করে যাচ্ছে কৃতিক। ওর রক্তিম চোখ আর তীব্র ক্রোধ দেখে মনে হচ্ছে ও আজ রেজাকে মেরেই ফেলবে। হল রুমে হঠাৎ এত চেঁচামেচি শুনতে পেয়ে রুম থেকে বেরিয়ে দোতলার করিডোর দিয়ে উকি দিল সায়র, অর্ণব আর এলিসাও। কৃতিককে হঠাৎ করে এমন রেগে যেতে দেখে ওরাও হতবাক।
কি এমন হলো হুট করে? সন্ধ্যাবেলাতেও তো সব ঠিকঠাকই ছিল। বেশ শান্ত সাবলীল ছিল কৃতিকের গর্জন শুনে আজমেরী শেখ আর জাহানারাও অন্যদিক থেকে হন্তদন্ত হয়ে বেরিয়ে এলেন। সবাই নীরব দর্শক। কেউ কৃতিকের রাগের কারণ ধরতে পারছে না। শুধুমাত্র জাহানারা বেগম সিঁড়ি ভেঙে ছুটে নিচে নেমে এলেন। তিনি কান্না জড়িত কণ্ঠে এক প্রকার কাকুতি মিনতি করেই অরুকে বলতে লাগলেন, ও অরু, দয়া করে থামা তোর স্বামীকে। আমার ছেলেটাকে মেরে ফেললো তো। অনু জানে না কি হয়েছে, কেনই বা কৃতিক এত খেপেছে। তবুও খারাপ কিছু যে ঘটেছে সেটা অরুর ব্যান্ডেজ করা হাত দেখে আঁচ করতে পারছে ও। কিন্তু এখন কৃতিককে থামানোটা জরুরি, নয়তো রেজার খুব খারাপ পরিণতি হবে। তাই অনু নিজেও উদ্বিগ্ন স্বরে অরুকে বলল, কৃতিক ভাইয়াকে আটকা অরু, রেজা ভাইয়ের নাক মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে, মরে যাবে তো। আবার কথা কর্ণকুহরে পৌঁছালে অরু এক প্রকার হন্যে হয়ে পিছনে থেকে শক্ত করে জড়িয়ে ধরল কৃতিককে। পর মুহূর্তে ওর মনে পড়ে গেল কৃতিকের বলা তখনকার কথাগুলো। বারবার বল হার্টবিট, তোর মুখে তুমি ডাক শুনলে পাগল হয়ে যাই আমি। যখন আমি খুব রেগে যাব তখন তুই এই ট্রিক্সটা প্রয়োগ করতে পারিস। আমি শান্ত হয়ে যাব, প্রমিস। ওরও এবার তাই করলো। সবার সামনে দু হাতে পেছন থেকে শক্ত করে কৃতিককে জড়িয়ে ধরে বলল, প্লিজ থামো, একটু শান্ত হও। আর না, দয়া করে আর মেরো না, মরে যাবে তো। অরুর ট্রিক্স বোধ হয় কাজে লাগলো। কৃতিক তার কথা রেখেছে। অরুর করা তুমি সম্বোধনে মুহূর্তে মস্তিষ্কে জ্বলতে থাকা বিধ্বংসী ক্রোধটাকে সামলে নিয়েছে ও। পর মুহূর্তে নিজের মেদহীন অ্যাপসে শক্ত করে জড়িয়ে রাখা অরুর ব্যান্ডেজ করা হাতটাকে নজর দিয়ে বাজ পাখির মতো তীক্ষ্ণ চাহনি নিক্ষেপ করলো মূর্ষ রেজার দিকে। সেভাবেই তাকিয়ে থেকে ধারালো আওয়াজে বলল, বাস্টার্ড, আমার মতো অভদ্রের পেছনে রাখতে এসে মোটেই ঠিক কাজ করিস নি তুই। আজকে ইন্ট্রো দিলাম শুধু, শীঘ্রই তোর খেল খতম করব আমি। সময় হলে টের পাবি জায়ান্ট কৃতিক আদতে কতটা জঘন্য আর টক্সিক। অরু আবারও হাঁপাতে হাঁপাতে চোখ বন্ধ রেখে রিনরিনে আওয়াজে বলল, প্লিজ শান্ত হও একটু, প্লিজ। কৃতিক অরুর ব্যান্ডেজ করা হাতে আলতো স্পর্শ করে ঘাড় ঘুরিয়ে নির্লিপ্ত কণ্ঠে বলে, এত শক্ত করে জড়িয়ে ধরে আছিস, হাতে ব্যথা করছে না? অনিমেষ কথাগুলো কানে ভেসে আসতে অরু পুরোপুরি বাঁধন হারা করে দিল কৃতিককে। ওকে ছেড়ে দিতেই চারিদিকে বিস্মিত হতবাক কয়েক জোড়া চোখ দেখে লজ্জিত হয়ে দ্রুত মাথা নিচু করে নিল অরু। আজমেরী শেখ করিডোরের কার্নিশে হাত রেখে এতক্ষণ জীবন্ত পুতুলের মতন দাঁড়িয়েছিলেন। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে যাওয়া ছাড়া তার আর কিছুই করার নেই এই মুহূর্তে। অরুকে নিজের বশে এনে কৃতিক অদৃশ্য শিকলে বেঁধে ফেলেছে আজমেরী শেখের হাত পা। তার উপর বাড়িটা কৃতিকের। এখন তিনি চাইলেও চুপচাপ নীরব দর্শক হয়ে দাঁড়িয়ে থাকা ছাড়া আর কিছুই করতে পারছেন না। রিডিকিউলাস। কৃতিক থেমে যাওয়ার এক পর্যায়ে চোখে চশমা এঁটে গটগটিয়ে রুমে যেতে যেতে দাঁতে দাঁত পিষে বিড়বিড়ালেন আজমেরী শেখ। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বেরিয়ে একটা সিল্কের পাজামা গায়ে ছড়িয়ে সতর্ক হাতে ডোরাকে কোলে নিয়ে মাত্রই বিছানায় বসেছে ওরও। মাঝরাত তখন শেষ রাতে গিয়ে ঠেকেছে। আর একটু পরে হয়তো ফজরের আজান হবে, অথচ বাড়ির সবাই মাত্র কিছুক্ষণ হলো যে যার রুমে ঢুকেছে। কৃতিকের সাথে সায়র, অর্ণব ওর রুমে। এত রাতে কী নিয়ে কথা বলছে তারা কে জানে। আগের রাতের সব ঘটনা ভুলে গিয়ে ওরু যখন ডোরাকে আদর করায় মন দিয়েছে, ঠিক তখনই ওর রুমে কড়া নাড়ে অনু। দরজা খোলাই ছিল, তবুও ওরু কিছুটা গলা উঁচিয়ে বলল, দরজা খোলাই আছে। অনু রুমে ঢুকলো, তবে এগিয়ে গিয়ে বসে কথা বলার অপেক্ষা করলো না, বরং অরুর দিকে এগিয়ে যেতে যেতে উদ্বিগ্ন কণ্ঠে শুধালো, হ্যাঁ রে অরু, কি হয়েছে বলতো? কৃতিক ভাইয়া হঠাৎ করে রেজা ভাইকে এভাবে মারলো কেন? তার উপর তোর হাতে ব্যান্ডেজ, তোকেও মারেনি তো? অনুর কথায় অরু নিজের হাতের দিকে তাকালো। হাতের কবজিটা ঘুরিয়ে ব্যান্ডেজ করা। নিজের হাতটা ভালো মতন পরখ করে অরু নরম স্বরে বলল, রেজা ভাই ঠিক আছে? অনু হাসিচোখ মাথা নাড়িয়ে বলল, ক্লিনিক থেকে প্রাইমারি ট্রিটমেন্ট নিয়ে মামিসহ তাদের বাড়িতে চলে গিয়েছে। ও ভালো। অরুকে কেমন উদাসীন লাগছে, তাই অনু আবারও আগ বাড়িয়ে বলল, কি হয়েছে বললি না তো? অনুর কথায় অরুও ভাবনায় পড়ে গেল। মনে মনে ভাবতে লাগলো তখনকার ঘটনা। একটা অনাকাঙ্ক্ষিত ঘটনার জের ধরে মাত্র কয়েক মিনিটের ব্যবধানে কতটা দুর্বিষহ আর আতঙ্কিত হয়ে উঠেছিল ওদের ভালোবাসার পরিপূর্ণ মুহূর্তটা।
আর সবচেয়ে বড় কথা, সে পুরো ঘটনার পেছনে ছিল ওরই মামাতো ভাই রেজা। এখনও সেসব কথা ভাবতে গেলে রেজার উপর মেজাজ চড়ে ওঠে ওর। মাঝরাতে শুনশান নিস্তব্ধতার মাঝে নিরিবিলি রাস্তায় কৃতিক যখন শুধুই অরুর হৃদস্পন্দন বাড়ানোর পায়তারা করছিল, ক্রমশ নিজের ঠোঁটের খেলায় অরুকে মাতিয়ে তুলছিল, ঠিক সে সময় খুব কাছ থেকে অযাচিত কিছু হিসহিসানির আওয়াজ কানে বিট করতেই অকস্মাৎ গতি হারায় তীব্র গভীরতর চুম্বন। কৃতিক তড়িৎ গতিতে চোখ খুলে দেখতে পায় রাস্তার অপর পাশের বন্ধ টং দোকানের আড়ালে দাঁড়িয়ে সূক্ষ্ম হাতে গোপন ক্যামেরায় ওদের একান্ত মুহূর্তগুলো ভিডিও করছে কেউ। এহেন অবস্থায় কৃতিক কোনোরূপ উচ্চবাচ্চা করল না, উল্টো অরুকে ছেড়ে দিয়ে শান্ত স্বরে বলল, আমি আসছি বেবি, তুই বস। কথাটা শেষ করে টি শার্টের হাতা গোটাতে গোটাতে রাস্তার ওপাশে গিয়ে একটাকে কলার ধরে টেনে বের করলো কৃতিক। তারপর শুরু করলো একের পর এক শক্ত হাতের থাপ্পড় দেওয়া। এভাবে হঠাৎ করে মাঝ রাস্তায় ক্যামেরা হাতে লোকটাকে দেখতে পেয়ে ভয় শীত দাঁড়াবে শীতল স্রোত বয়ে গেল ওর। তার উপর এমন একটা খোলামেলা জায়গায় বসে কৃতিক লোকটাকে বেধড়ক মারছে। আচ্ছা, লোকটা কি প্রেসের কেউ হয়, কিংবা কোনো গ্যাংয়ের সদস্য হয়? তখন তো বেশ ঝামেলায় পড়ে যাবে কৃতিক। তার চেয়েও বড় কথা, এখানে যে একজনই আছে তার নিশ্চয়তা কোথায়? এক্ষুনি যদি অন্ধকার চাপিয়ে আরও কয়েকজন চারপাশ থেকে বেরিয়ে আসে, তখন তো কৃতিক একা তাদের সাথে পারবে না। এলোমেলো চিন্তায় মাথায় খারাপ হয়ে যাচ্ছে ওর। অথচ কৃতিক থামছেই না। প্রথমে ওর হাতের ক্যামেরাটাকে আছাড় মেরে গুড়িয়ে ফেলেছে, অতঃপর ক্রমাগত ওর চোয়াল বরাবর পাঁচ বসাতে বসাতে বলছে, জানোয়ার, কিসের ভিডিও করছিলি? বল, কে পাঠিয়েছে? সাফ সাফ বল, নয়তো আজ রাতে তোর জীবনের শেষ। দিনের আলো আর দেখতে পাবি না, তার গ্যারান্টি স্বয়ং আমি। কথা শেষ করে আবারও লোকটাকে মারতে উদ্যত হলে লোকটা কোনো মতে নিঃশ্বাস ধরে রেখে হপিতেশ করে কাঁদতে কাঁদতে দুহাত জোর করে বলল, বলছি, ঢাকা দক্ষিণ ছাত্রলীগের সহসভাপতি রেজা ভাই আমাদের কল করেছিল, বলেছিল তরতাজা নিউজ আছে। জেকে গ্রুপের নতুন এমডি নাকি তার আপন সৎ বোনের সাথে অন্তরঙ্গ হয়ে ঘুরে বেড়াচ্ছে। তার কথা বিশ্বাস করে টিআরপি বাড়ানোর আশায় সে সন্ধ্যা থেকে আপনাকে স্টক করছিলাম আসলে আমরা মিডিয়া থেকে এসেছি। কৃতিক নতুন উদ্যমে লোকটাকে মারতে মারতে বলল, হারামজাদা, বদমাস, আমি আমার বউকে চুমু খাই কি তোদের টিআরপি বাড়ানোর জন্য? জেদের বসে লোকটাকে মারতে গিয়ে কৃতিকের একটা কথা মাথা থেকে বেরিয়েই যায়। লোকটা বলেছিল আমরা আপনাকে স্টক করছি, তার মানে ওরা একজন নয়। কিন্তু হঠাৎ করে যখন পেছন থেকে ওর আচমকা চিৎকার ভেসে এলো, তখনই ঘাড় ঘুরিয়ে পেছনে চাইল কৃতিক। দেখলো ওরও থরথরিয়ে কাঁপছে, সেই সাথে ওর কবজি বেয়ে গড়িয়ে পড়ছে অনর্গল রক্তধারা। ওরুর পেছনে ক্যামেরার একটা ভাঙা অংশ নিয়ে দাঁড়িয়ে আছে আরেকটা লোক। লোকটার গতিবিধি দেখে মনে হচ্ছে ও শীঘ্রই ওরুকে আবারও আঘাত করবে। তবে তার আর ফুসরত দিল না কৃতিক। ছুটে গিয়ে ক্যামেরার ধারালো টুকরোটা ছিনিয়ে নিয়ে লোকটাকে কয়েক ঘা বসিয়ে দিল। লোকটার বাহুতে মেরে কৃতিক যখন ওর গলায় আঘাত করবে, ঠিক সেই মুহূর্তে কাঁপা হাতে ওর হাতটা টেনে ধরে নাসূচক মাথা নাড়ালো ওরু সেই তখন থেকে ভয়ের তোপে থরথরিয়ে কাঁপছে দেখে কৃতিক সব পেলে দুহাত দিয়ে আগলে ধরল ওরুকে। ওর মাথাটা শক্ত করে নিজের বুকের সাথে চেপে ধরে কৃতিক ভয়ার্ত গলায় বলল, জান বাচ্চা, হার্টবিট, আর ইউ ওকে না? ওরু কাঁপতে কাঁপতে কৃতিকের টি শার্টে ভেজা চোখ নাক মুছতে মুছতে বলল, ভয় করছে, আপনি এখানেই থাকুন, কোথাও যাবেন না। কৃতিক একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলল, কোথাও যাব না আমি। ব্যাগ থেকে আমার ফোনটা দে, 999-এ কল করতে হবে। ওরু বলল, আমি আপনার ফোন থেকে করে দিয়েছি কল। অরুর কথায় স্বস্তির নিঃশ্বাস ছেড়ে ওর কপালে শব্দ করে চুমু খেল কৃতিক। তারপর ওর হাতের দিকে তাকিয়ে বলল, দেখি হাতটা। কাহিনীর এই পর্যায়ে এসে থামল ওরু। এতক্ষণ যাবৎ ওরুর কথা শুনে অনু দীর্ঘশ্বাস ছাড়ল। আলকোছে কানের পেছনে লম্বা চুলগুলো গুঁজে দিয়ে শুধালো, তারপর কি পুলিশ কেস হলো? ওরু হাসিচোখ মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ, তখনই আমাদের থানায় যেতে হয়েছে। ওনারা জায়ান কৃতিকের হাত পা ধরে নিজেদের কর্মের জন্য ক্ষমা চাইলেন। প্রেসের লোকদের গায়ে হাত তোলার ফলস্বরূপ ওনাকে অনেকগুলো টাকা জরিমানা দিতে হয়েছে। অনু আড়ালে দীর্ঘশ্বাস ছাড়ল। কেন যেন এত ঝামেলার জন্য কোথাও একটা নিজেকে অপরাধী মনে হচ্ছে ওর।
মনে মনে ভাবলো, সব কিছুর মূলে হয়তো বা আমিই ছিলাম। আজ আমার বিয়েটা অন্য কোথাও হচ্ছে বলে রেজা ভাই সবার উপর এতটা খেপেছে। বিয়ে হতে হতে আরও যে কী কী ঝামেলা পাকাবে তা কেবল উপরওয়ালাই জানে। আস্তে ভাই আস্তে, সামলে। আরে আরে, ওদিক না, এদিকে। অর্ণবের ডিরেকশনে কান ঝালাপালা হয়ে গেল সায়রের। ও এবার না পেরে বিরক্ত হয়ে দাঁত খিঁচিয়ে বলেই উঠল, বাইকটা কি তুই চালাচ্ছিস না আমি? অর্ণব পেছনে বসা অবস্থায় সামনে মুখ বাড়িয়ে কট মটিয়ে বলল, জীবনের প্রথমবার লাইসেন্স ছাড়া বাইক চালাতে এসেছিস, তাও আবার এমন রেসিং বাইক, তাই তোকে ডিরেকশন দিচ্ছি। বেশি কথা না বলে চুপচাপ মন দিয়ে শোন, নয়তো বিয়ের আগে তোর বউ বিধবা হবে, সাথে আমারটাও। সায়র কাঁপা কাঁপা হাতে বাইকের ব্রেক সামলাতে গিয়ে হিমশিম খাচ্ছে, তবুও দাঁত দিয়ে ঠোঁট কামড়ে ধরে সামনে মনোযোগ নিবেশ করে বলল, মানুষ মন দিয়ে নয়, কান দিয়ে শোনে হাতারাম। তাছাড়া এমন ভাব দেখাচ্ছিস যেন তুই রাইডিংয়ে খুব এক্সপার্ট। আয় তাহলে চালা একটু। বিয়ের আগে বিধবা হওয়ার শখ নেই আমার। তোর এত শখ জাগলো কেন কে জানে? জাগলে তো জাগলো, আবার আমাকে সাথে করে নিয়ে মরার শখ জাগলো। কি আশ্চর্য শখ! অর্ণবের কথার পাশে সায়রের কথা বলার ফুসরত নেই। ও আপাতত বাইকে ব্রেক সামলাতে ব্যস্ত, তবুও ক্ষণে ক্ষণে এদিক ওদিক ঘুরে যাচ্ছে ব্রেক, যার দরুন বাইকটাও হেলে দুলে উঠছে ক্রমশ। বাইক যখনই হেলে দুলে উঠছে, অর্ণব তখনই বুকে মাথায় ক্রুশ এঁকে বারবার ঈশ্বরকে ডাকছে। ওর হা হতে সে বিরক্ত হয়ে সায়র ধমকে উঠে বলল, চুপ করবি? বাসায় গিয়ে ঈশ্বরকে ডাকিস, আগে আমাকে ডিরেকশন দে। অর্ণব বলে, যাচ্ছিটা কোথায় সেটা তো আগে বল। আমার না হওয়া শ্বশুরবাড়ি, ভেবেছি বিয়েটা বাংলাদেশে করব, বুঝলি? অর্ণব হতবিহ্বল কণ্ঠে বলল, এই পুরান ঢাকার চিপাগলিতে তুই শ্বশুরবাড়ি কোথায় খুঁজে পেলি? সায়র দুষ্টু হেসে বলল, চিরুনির তল্লাশি করে পেয়েছি, চল তোকে দেখাবো। কথা শেষ করে সায়র বাইকে টান দিতেই আবারও ঈশ্বরের নাম জপতে জপতে মুখে ফেনা তুলে ফেলল অর্ণব। আজ কৃতিক অফিসে জয়েন করেছে। সেই সুযোগে গধূলি বিকেলে কৃতিকের বাইক নিয়ে সায়রের না হওয়া শ্বশুরবাড়ি খুঁজতে বেরিয়েছিল ওরা দুজন। কিন্তু এই গাঁদানো সরাসরি ছোট বড় শ্যাওলাপড়া বিল্ডিংয়ের মাঝে আদতে সায়রের না হওয়া শ্বশুরবাড়ি যে কোনটা সেটাই বুঝতে পারছে না ওরা। বাইক থামিয়ে দুজন মিলে যখন এদিক ওদিক সূক্ষ্ম নজরে পরখ করছিল, ঠিক তখনই সায়রের দৃষ্টিগত হলো এক অপার্থিব দৃশ্যপট। ওদের থেকে কয়েক মিটার দূরত্বে যে পুরাতন কংক্রিটের দোতলা বিল্ডিংটা মাথা উঁচিয়ে দাঁড়িয়ে আছে, তার ছাদে ত্রিভঙ্গ আকারে নাচের তালিম নিচ্ছে সদ্য যৌবনে পা রাখা এক অষ্টাদশী রমণী। পরনে তার কুচকুচে কালো চুড়িদার, পায়ে ঘুঙুর, ওড়নাটা কাঁধ ছাড়িয়ে কোমরের সাথে বাঁধা। কাঁধ অবধি রিবন্ডিং করা সিল্কি চুলগুলো পাঞ্চ ক্লিপে বাঁধা পড়েছে। চেহারা স্পষ্ট নয়, তবু গোধূলির আভায় নৃত্যরত মেয়েটাকে মায়াবী অপ্সরীর মতো স্নিগ্ধ লাগছে। আর সায়র, সে তো সেই তখন থেকেই হা করে তাকিয়ে দেখছে তার গোধূলি বেলার অপ্সরীটাকে। অপ্সরী অস্পষ্ট মুখশ্রী দেখেও সায়র চোখ বন্ধ করে বলতে পারে এটাই তার রাগিনী। গ্রীষ্মের ঝাঁঝা রোদ্দুরে পুড়তে থাকা জনমানবকে একটুখানি স্বস্তি দিতে সন্ধ্যা নেমেছে ধরণীতে। বাইরের উষ্ণ বাতাস এতক্ষণে হিমেল হাওয়ায় পরিণত হয়েছে। চারিদিক এখন বেশ শীতল। শুধুমাত্র শীতল নয় কৃতিকের মস্তিষ্ক, ওর মাথাটা গরম হয়ে আছে। সারাদিন অফিস শেষে যখন বাড়িতে ঢুকে ওরুকে না পেল, তখনই মেজাজ বিগড়ে গিয়েছে কৃতিকের। বিগড়ানো মেজাজের অগ্নিস্ফুলিঙ্গতে আরও খানিকটা জোয়ার দিতে ওরুর মামি এসে জানায় তাকে বাড়িতে রেখে আজমেরি শেখ তার দুই মেয়েকে নিয়ে অমিতকে দেখতে হসপিটালে গিয়েছেন, সদ্য হওয়া আত্মীয়তার সম্পর্কে আরও খানিকটা সখ্যতা বাড়ানোর উদ্দেশ্যে। সে কথা শোনার পরে আর একদণ্ড অপেক্ষা করেনি কৃতিক, গটগটিয়ে বেরিয়ে গিয়েছে বাড়ি থেকে। আর এখন হাসপাতালের করিডোর ধরে বড় বড় পা ফেলে এগিয়ে যাচ্ছে অমিতের কেবিনের দিকে। ক্লান্ত ঘামে গেছে শরীর হাতড়িয়ে টাইয়ের নলটা ঢিলে করতে করতে মনে মনে ভাবছে, অনেক হয়েছে, আজ ওরকে একটা উপযুক্ত শিক্ষা দিয়ে ছাড়বেও। কৃতিক যখন দু পকেটে হাত গুজিয়ে কেবিনের সামনে গিয়ে দাঁড়ালো, ঠিক তখনই ওরুর সাথে চোখাচোখি হলো ওর। ওরু ভিতরেই ছিল। হঠাৎ করে এভাবে কৃতিককে দেখতে পেয়ে তড়িঘড়ি করে কেবিনের বাইরে বেরিয়ে এলো ও। ওরও বাইরে বেরোনোর সাথে সাথে ওর ব্যান্ডেজ করা হাতের কবজিটা শক্ত করে চেপে ধরল কৃতিক। অতঃপর রুষ্ট গলায় বলল, চল। ওরু কৃতিকের সাথে তাল না মিলিয়ে উল্টো হাতে টান দিয়ে বলল, আরে কোথায় যাব? মা আর আভা ভেতরে তো। কৃতিক অগ্নিদৃষ্টিতে পেছনে তাকিয়ে বলল, সো হোয়াট?
কৃতিকের এমন আগুন ঝরা নিষ্প্রভ চাহনি দেখে ওরও বুঝল কৃতিক রেগে আছে। তাই খুব একটা কথা না বাড়িয়ে শুষ্ক ঢোক গিলে বলল, না মানে ওদেরকে অন্তত বলে তো আসি। দরকার নেই। গমগমে আওয়াজে কথাটা বলে আবারও অরুকে সঙ্গে নিয়ে হাঁটা দেয় কৃতিক। তবে কয়েক কদম এগিয়ে যাওয়ার পরপরই সামনে এসে দাঁড়ায় অমিতের বাবা মা। অমিতের বাবা মা মুরব্বী মানুষ, তার উপর নতুন আত্মীয়, সেই হিসেবে তাদের সম্মান প্রাপ্য। কিন্তু মাথা খারাপ কৃতিক সেসবের কাছে ধারেও গেল না। উল্টে চোখমুখে বিরক্তির ভাঁজ টেনে অমিতের বাবাকে বলল, কি হয়েছে, সামনে দাঁড়ালেন যে? অমিতের বাবা সহসা হেসে বললেন, বাবা তুমি অনু অরুর ভাই না? কৃতিক এক ঝলক অরুর মুখের দিকে চাইল, যে এই মুহূর্তে চোখ দিয়ে হাজারো কাকুতি মিনতি করছে কৃতিক যাতে উল্টাপাল্টা কিছু না বলে। কৃতিক চোখ সরিয়ে নেয়, তারপর অমিতের বাবার দিকে তাকিয়ে অনুভূতিহীন গলায় বলে, হ্যাঁ ভাইয়া, শুধুমাত্র অনুর ভাইয়া। অমিতের বাবা এত কিছু খেয়াল করলেন না, বরং হাসি মুখে বললেন, তা বাবা তুমি কি বাসায় যাচ্ছ? আর অরুও কি তোমার সাথে যাবে নাকি? কৃতিক এবার গম্ভীর কণ্ঠে বলল, আমার বউ যেহেতু আমার সাথেই তো যাবে, অন্য কারোর সাথে নিশ্চয় নয়। ভালো থাকবেন আঙ্কেল, আসছি। বাক্য শেষ করে কৃতিক হাঁটা ধরলে অমিতের মা পিছু ডেকে একটা প্যাকেট এগিয়ে দিয়ে বলে, এখানে কিছু খাবার দাবার আছে বাবা, ওরও যেহেতু চলে যাচ্ছে তাহলে তোমরা বরং এটা নিয়ে যাও। মেজাজের মাত্রা তাপমাত্রার মতোই ক্ষণে ক্ষণে বৃদ্ধি পাচ্ছে কৃতিকের, তবুও ভেতরের উগ্রতাকে সামলে রেখে প্যাকেট হাতে নিয়ে কৃতিক ছোট করে বলল, ঠিক আছে। তারপর আর এক মুহূর্ত দাঁড়ালো না, অরুকে টানতে টানতে নিয়ে গেল সবার দৃষ্টিসীমার আড়ালে। বাড়িতে এসে কৃতিক সবার আগে খাবারের প্যাকেটটা ছুঁড়ে মারল মেঝেতে। সঙ্গে সঙ্গে পুরো হলরুমে ছড়িয়ে পড়ল ফলমূল সহ সুস্বাদু সব খাবারগুলো। কৃতিক এভাবে খাবার ছুঁড়ে ফেলেছে দেখে এবার অরুরও বেশ রাগ হলো। ও তৎক্ষণাৎ নিজের হাতটা ঝাড়ি মেরে কৃতিকের থেকে ছাড়িয়ে বলল, লাগছে আমার, ছাড়ুন। কৃতিক দ্বিগুণ শক্তিতে আবারও চেপে ধরল অরুর হাত, তারপর কাঠিন্য গলায় বলল, লাগলে লাগুক, লাগার জন্যই তো ধরেছি। কেটে যাওয়া হাতটা এভাবে বারবার চেপে ধরাতে ব্যথায় টনটন করছে ওর, কিন্তু ব্যথার চেয়েও বেশি এই মুহূর্তে বিরক্ত লাগছে অরুর। অসভ্যতা বেয়াদবির একটা সীমা থাকে, কৃতিক আজ সব সীমা অতিক্রম করে গিয়েছে। শুধু শুধু সবার সামনে সেন্ট্রিয়েট করলো, আর এখন খাবারগুলো সব ফেলে দিল। এলোমেলো খাবারগুলোর দিকে তাকিয়ে ঝাঁঝিয়ে উঠল অরুর মস্তিষ্ক। ও সর্বশক্তি প্রয়োগ করে কৃতিকের হাতটা আবারও ঝটকা মেরে ছাড়িয়ে দিয়ে তেতো গলায় বলল, আপনি একটা উন্মাদ, সাইকো। সারা জীবন একা একা থেকে নিজে তো একরোখা আর অসামাজিক হয়েছেনই, এখন আবার আমাকেও আপনার মতো নির্দয় বানানোর পায়তারা করছেন। কৃতিক অরুর পানে রক্তিম চাহনি নিক্ষেপ করে ওর চোয়ালটা দু আঙ্গুলে শক্ত করে চেপে ধরে বলল, কাকে কি বলছিস, বুঝে বলছিস? মেজাজ বিগড়ে আছে অরু, এক্ষুনি থাম, নয়তো তোর শরীরে আজ মারের নয় অন্য কিছুর দাগ বসাবো আমি। অরু তেজ দেখিয়ে কৃতিকের হাত ছাড়িয়ে বলল, যা বলেছিস ঠিক বলেছি। কোনো স্বাভাবিক মানুষ এতটা নির্দয় হতে পারে? আপনিই বলুন, আপনি যদি বদ্ধ উন্মাদ নাই হবেন তাহলে একটা অসুস্থ পা ভাঙা মানুষকে নিয়ে কিসের এত সমস্যা আপনার? একা তো যাইনি, মা আপার সাথে সম্মান রক্ষার্থে গিয়েছি, তার উপর মুরব্বী বয়োজ্যেষ্ঠদেরও যা খুশি তাই বলে এসেছেন। কেন? আমার সামনে অমিতের হয়ে ওকালতি করা বন্ধ কর অরু, ভুলে যাস না আমি তোর স্বামী। সেদিন আমার সামনে আমার বাড়িতে অমিত তোর জন্য বিয়ের প্রস্তাব পাঠিয়েছে, ভুলে গিয়েছিস? আর তুই কিনা আজ ঢ্যাং ঢ্যাং করে সে অমিতকে দেখতে চলে গেলি। হাউ ফাকিং ডেয়ার ইজ অরু। কৃতিকের কঠিন ধমকে এবার একটু গলা খাদে নামিয়ে অরু বলল, আমি আগেও বলেছিলাম মা আর আপার সাথে গিয়েছি। তাছাড়া অমিত ভাই ভালো একজন মানুষ, ওনার পরিবার কেন এসব বলেছে তা জানি না। আমার জানা মতে উনি আমাকে বোনের নজরে দেখেন। আসলে সমস্যাটা আপনার মধ্যে, একরোখা জীবন কাটাতে কাটাতে সমাজ, নিয়ম কানুন সব কিছু ভুলতে বসেছেন, হয়েছেন চরম অসভ্য। ওর কথা শেষ করার সঙ্গে সঙ্গে পেছন থেকে ওর ঘাড়টা চেপে ধরে নিজের মুখের কাছে নিয়ে গেল কৃতিক। অতঃপর থমথমে ব্যথাতুর গলায় বলল, ভুলে যাস না আমার একরোখা হওয়ার পেছনে দায়ী কিন্তু একমাত্র তুই। তোর জন্যই এই বাড়ি, কাছের মানুষ, দলীয় পদ সব ছাড়তে হয়েছিল আমাকে। আর আজ তুই আমার দিকে আঙ্গুল তুললি। ইজন্ট ইট ফেইট? আর কি যেন বললি? মা আর আপা, রাইট? তোর কাছে যদি মা আর আপা এত গুরুত্বপূর্ণ হয়, ওদের তুলনায় আমার অস্তিত্ব যদি এতটাই ম্লান হয়, তবে চাই না আমার তোকে।
কথাটা বলে অরুকে সজোরে ধাক্কা মেরে ডিভানের উপর ফেলে দিল কৃতিক। তারপর আবারও কঠিন কিন্তু মসৃণ গলায় বলল, আমি যেদিন পাশে না থাকবো সেদিন তুই বুঝবি পৃথিবীটা আদতে কতটা স্বার্থপর আর কতটা জঘন্য। আমি তোকে ঠিক কিভাবে খারাপ দুনিয়া থেকে বুকে আগলে আড়াল করে রেখেছি তখন তুই হাড়ে হাড়ে টের পাবি। যদিও বা তখন তোর কষ্ট দূর করার জন্য আমি আদৌ এক্সিস্ট করব কিনা সন্দেহ। কিছু তিক্ত অথচ চরম সত্য কথা বলে দ্রুত পায়ে সিঁড়ি ভেঙে উপরে চলে যায় কৃতিক। কৃতিকের শেষ কথাগুলো এবার আর মস্তিষ্ক নয়, হৃদয়ে গিয়ে লাগলো। আচমকা মনে হলো হৃদয়টাকে নখর হাতে খামছে ধরেছে কেউ। কৃতিককে ছাড়া পৃথিবী এও সম্ভব? অরু ভাবতে পারে না, ভাবতে চায়ও না। নিজের করা প্রকট ভুলটাকে শুধরিয়ে নিতে তৎক্ষণাৎ কৃতিকের পেছন পেছন উঠে যায় সিঁড়ি ভেঙে। অতঃপর করিডোর পেরিয়ে সোজা কৃতিকের রুমে, কেবলমাত্র এই আশায় যে কৃতিক হয়তো ওকে ক্ষমা করলেও করতে পারে। কিন্তু তেমন কিছুই হয় না। অরু রুমে প্রবেশ করার সঙ্গে সঙ্গে তীব্র গর্জনে জাস্ট গেট লস্ট বলে হাত ধরে অরুকে রুমের বাইরে ছুঁড়ে মারে কৃতিক। তারপর ধাপ করে লাগিয়ে দেয় দরজাটা। অরু কাঁদতে কাঁদতে দরজার বাইরে হাঁটু ভেঙে বসে পড়ল। কিছু তিক্ত সত্যি কথা যে মানুষের হৃদয়কে এভাবে নাড়িয়ে দিতে পারে তা বোধহয় কান্নারত অরুকে না দেখলে বোঝা যেত না মোটেই। অরু কাঁদছে তখন থেকে। তা দেখে অরুর মামি জাহানারা কিছুটা পৈশাচিক হাসি দিয়ে বলল, ঠিক হয়েছে একদম। টাকা হাতানোর লোভে আরও বিয়ে কর বড়লোকের ছেলেকে। একদিন দুদিন, তারপর ঠিকই মজা নিয়ে পথ ছেড়ে দেবে। মিলিয়ে নিস আমার কথা। অরুর কষ্টে মামির বোধ হয় বেশ আনন্দই হলো। তবে অরুর আপাতত সেসবে মন নেই। ও নিজের দু হাঁটুতে মাথাটা এলিয়ে দিয়ে একটা দীর্ঘশ্বাস ছেড়ে বিড়বিড়ালো, জায়ান কৃতিক, তুমি কি জানো তুমি সেই গুপ্তঘাতক যে খুন করে একটা পরাসৈন্য তৈরি করার উদ্দেশ্যে? আর আমি হলাম সেই ধর্মান্ধ যে ওই গুপ্তঘাতকের ছুরির ইশারাতে নাচি। তুমি আমার জীবনে এমন এক ভালোবাসার গোলকধাঁধা যার থেকে 1000 বছর ছুটলেও আর পরিত্রাণ নেই আমার। না, নেই। এই ছিল আজকের পর্ব। কেমন লেগেছে তোমাদের কমেন্ট করে জানাও। দেখা হচ্ছে পরের পর্বে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো আমি তারিফ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।